জীববিজ্ঞান পাঠের এই পর্যায়ে আপনাদের মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক যে কোনো জীবে লিঙ্গ কিভাবে নির্ধারণ করা হয়। এই প্রশ্নের আসলে সরাসরি কোনো উত্তর নেই, কারণ প্রাণীজগতে বিভিন্নভাবে এটি নির্ধারিত হয়। কিছু কিছু প্রাণীতে, যেমন সরীসৃপ প্রাণীতে, আসলে সরীসৃপ প্রাণীর কিছু প্রজাতিতে এটা পরিবেশগতভাবে ঠিক হয়। সব সরীসৃপে নয়, কিছু প্রজাতিতে তাপমাত্রা এবং ভ্রূণের গঠনের উপর নির্ভর করে এটি পুরুষ নাকি স্ত্রী। আরও বিভিন্ন পরিবেশগত কারণ আছে। অন্য প্রাণী যেমন স্তন্যপায়ী, যেমন ধরা যাক মানুষ একটা উদাহরণ, তার মানুষের লিঙ্গ নির্ধারিত হয় জেনেটিক্স বা বংশানুগতির মাধ্যমে। আমি লিখে নিচ্ছি, স্তন্যপায়ীতে এটা জেনেটিক। ঠিক আছে, তার মানে নিশ্চয়ই পুরুষ ও স্ত্রীতে আলাদা আলাদা এলিল থাকে, যেটার অনেক বিচিত্র বৈশিষ্ট্য পুরুষ ও স্ত্রী প্রজাতির মাঝে পার্থক্য তৈরি করে। তার মানে নিশ্চয়ই দুইটা একদম ভিন্ন জিনের সেট থাকবে যারা একত্রে কাজ করে এই লিঙ্গ আলাদা করবে। আপনাদের দ্বিতীয় উত্তরটা আরেকটু বেশি সঠিক হবে যদি বলি যে শুধু জিন নয়, বরং পুরো ক্রোমোজোমটাই এর নির্ধারক। আমি প্রথমে একটা নিউক্লিয়াস আঁকছি। এটা একটা নিউক্লিয়াস, মানুষের নিউক্লিয়াস। এদের মাঝে 22 জোড়া ক্রোমোজোম, সাধারণ ক্রোমোজোম, যেগুলো লিঙ্গ নির্ধারণে কোনো ভূমিকা রাখে না। আমি এঁকে দেখাচ্ছি। 2, 4, 6, 8, 10, 12, 14, চলতেই থাকবে, এরকম 22 জোড়া ক্রোমোজোম। এগুলোকে বলা হয় অটোজোমাল। অটোজোমাল এই ক্রোমোজোমগুলো একদম সাধারণ ক্রোমোজোম, যারা শরীরে বিভিন্ন জিনিসের জন্য কোড করে। এদের প্রত্যেক জোড়াকে বলে হোমোলোগাস পেয়ার। হোমোলোগাস। আমরা আগেই জেনেছি যে এই জোড়ার একটি তাদের বাবা ও একটি তাদের মায়ের কাছ থেকে আসে। এরা যে সবসময় একই ভার্সনের জিন বা এলিলের কোড করবে তা নয়, তবে সবসময় একই জিনের কোড করবে। এই জিনের চোখের রঙের কোডটা অন্য জিনে একই রকম থাকতে পারে, আবার হোমোলোগাস পেয়ারের অন্য জিনের চোখের রঙের কোডটা অন্যরকমও হতে পারে। এগুলোই ঠিক করে আপনি দেখতে কেমন হবেন। এই জিনগুলো আমাদের লিঙ্গ নির্ধারণে কোনো ভূমিকা রাখে না। যেটা রাখে সেটা একটা বিশেষ ধরনের ক্রোমোজোম, দুইটা ভিন্ন ধরনের বিশেষ ক্রোমোজোম। একটা লম্বা আমি লাল রং দিয়ে আঁকলাম, আর একটা খাটো আমি নীল রং দিয়ে আঁকলাম। আপনারা প্রথমে যেটা খেয়াল করবেন সেটা হলো এরা দেখতে মোটেও হোমোলোগাস বা একরকম নয়। তাহলে প্রশ্ন হলো তারা একই জিনিসের কোড করবে কিভাবে? যখন নীল রঙেরটা ছোট আর বাদামি রঙেরটা লম্বা, হ্যাঁ এটা সত্যি, এটা হোমোলোগাস নয়। এদেরকে বলা হয় লিঙ্গ নির্ধারণী ক্রোমোজোম। লিঙ্গ নির্ধারণী ক্রোমোজোম আমি লিখলাম। আর এখানের এই লম্বা বাদামি ক্রোমোজোমকে বলা হয় এক্স ক্রোমোজোম। আর এই যে এখানে নীল রঙেরটা হলো ওয়াই ক্রোমোজোম। ওয়াই ক্রোমোজোম। কোনো সন্তান মেয়ে নাকি ছেলে হবে এটা বের করার খুব সহজ একটা উপায় আছে। যদি আপনার ওয়াই ক্রোমোজোম থাকে তাহলে আপনি ছেলে। আমি যেটা এঁকেছি সেটা চারদিকে কোষ রয়েছে আর একটা মানুষের নিউক্লিয়াস। যদি আপনার একটা এক্স ক্রোমোজোম থাকে যেটা আপনি আপনার মায়ের কাছ থেকে পেয়েছেন, আর দ্বিতীয় ক্রোমোজোম যেটা আপনার বাবার কাছ থেকে পেয়েছেন সেটা যদি হয় ওয়াই, তাহলে আপনি একজন পুরুষ। পুরুষ বা মেল। আর আপনি যদি আপনার মায়ের কাছ থেকে একটা এক্স ক্রোমোজোম এবং বাবার কাছ থেকেও একটা এক্স ক্রোমোজোম পেয়ে থাকেন, তার মানে আপনি একজন মেয়ে, ফিমেল। এটা আমরা একটা পানেট স্কোয়ারে এঁকে দেখাতে পারি। ডায়াগ্রামটা বেশ সহজ। এটা এরকম জিনের বিভিন্ন কম্বিনেশন দেখায়। এটা আপনার মায়ের লিঙ্গ নির্ধারণী জিনোটাইপ। তার জিনোটাইপে থাকবে দুইটা এক্স এক্স, যে কারণে তিনি আপনার মা, আপনার বাবা নন। এবং আপনার বাবার কাছে একটা এক্স ও একটা ওয়াই ক্রোমোজোম। আমার এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করা উচিত। আমরা এখান থেকে এদের সন্তানদের সম্ভাব্য কম্বিনেশনগুলো বের করতে পারি। আপনার মায়ের এই এক্স ক্রোমোজোম আপনার বাবার এই এক্স ক্রোমোজোমের সাথে মিলতে পারে, এভাবে একটা মেয়ে সন্তানের জন্ম হবে। এই অপর এক্স ক্রোমোজোমের সাথে এই এক্স ক্রোমোজোম মিলিত হলেও মেয়ে সন্তান জন্ম হবে। অথবা মনে রাখবেন যে আপনার মা সবসময় শুধু এক্স ক্রোমোজোমই দিতে পারবেন, আর আপনার বাবা হয় এক্স অথবা ওয়াই ক্রোমোজোম দেবেন। সুতরাং এই ক্ষেত্রে হবে ওয়াই ক্রোমোজোম। তাহলে এগুলো হবে ছেলে আর এগুলো হবে মেয়ে। বেশ ভালো, তার মানে অর্ধেক ছেলে ও অর্ধেক মেয়ে। কিন্তু একটু অবাক হওয়ার মতো এবং একদিক থেকে দুঃখজনক একটা ব্যাপার, আপনি খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আসলে এখানে ছেলে হবে না মেয়ে হবে সেটা কার উপর নির্ভর করছে।
কার উপর নির্ভর করছে, বাবা নাকি মা? মা সবসময় এক্স ক্রোমোজোম দেবেন, তাই কোনোভাবেই আসলে মায়ের হ্যাপ্লয়েড জেনেটিক গঠন, তার মানে মায়ের জননকোষের ক্রোমোজোম কখনোই নির্ধারণ করতে পারবে না যে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে। এটা নির্ভর করবে পুরুষদের উপর। পুরুষের আসলে অনেক স্পাম থাকে, এরা সবাই ডিম্বাণুর সাথে মিলিত হবার জন্য ছুটে যায়। এদের কেউ এক্স ক্রোমোজোম বহন করছে, কেউ ওয়াই ক্রোমোজোম। তাহলে বলা যায় যে যদি এই ভদ্রলোক দৌড়ে জিতে যায়, অথবা বলা উচিত এই ভদ্র মহিলা যদি দৌড়ে যেতে চায়, তাহলে ফার্টিলাইজড এগটা একটা মেয়ে সন্তানের জন্ম দেবে। আর যদি এই স্পাম দৌড়ে জিতে যায়, তাহলে ফার্টিলাইজড এগটা থেকে পুরুষ হবে। তারপর আমাদের মধ্যে একটা দুঃখজনক ভুল ধারণা অনেক আগে থেকেই আছে। এর সবচেয়ে বিখ্যাত বা কুখ্যাত উদাহরণ হলো ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি। তবে শুধু রাজা নয়, এই ভুল ধারণাটা প্রায় সবার মধ্যেই দেখা যায়। আমাদের সমাজটা তো পুরুষ শাসিত, আমাদের প্রায় সবার মধ্যেই ছেলে সন্তানের ব্যাপারে এক ধরনের মোহ কাজ করে, যে ছেলে বড় হয়ে বংশের নাম রক্ষা করবে। আর রাজা হেনরির ছেলে তো তার সিংহাসনে বসবে। এখন পরপর শুধু মেয়ে সন্তান জন্ম নিলে স্বামীরা দোষারোপ করে স্ত্রীদের, কিন্তু এখানে যদি দোষের কথা বলা হয় সেটা কিন্তু পুরুষদেরই। সে সময় অষ্টম হেনরির রানী ছিলেন অ্যান বোলেইন। আমি এ ব্যাপারে একজন এক্সপার্ট না, তবে যতদূর জানি তার স্ত্রী ছেলে সন্তান জন্ম দিতে না পারায় তিনি খুব রেগে গিয়ে তার স্ত্রী শিরচ্ছেদ করেছিলেন। যদিও এটা কিন্তু আসলে তার দোষ ছিল, তার ত্রুটি। তিনি নিশ্চয়ই এই রকম স্পার্মের চেয়ে এই রকম স্পার্ম বেশি তৈরি করছিলেন। পরে অন্য স্ত্রীর গর্ভে তার ছেলে সন্তান হয়েছিল। এখন আগের সন্তানদের ক্ষেত্রে তার এই শুক্রাণু মিলিত হয়েছিল। তবে দোষ দিতে চাইলে সেটা দিতে হবে রাজা হেনরিকেই। সেজন্যই বলছিলাম আমাদের মধ্যে একটা দুঃখজনক ভুল ধারণা আছে যে মেয়ে সন্তান জন্ম দিলে আমরা সেজন্য দোষারোপ করি তার মাকে। এই পর্যায়ে আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে এই ক্রোমোজোমের কাজ কি শুধু লিঙ্গ নির্ধারণ করা, নাকি অন্য কোনো কাজ এরা করে থাকে? আমি কয়েকটা ক্রোমোজোম এঁকে দেখাচ্ছি। মনে করুন এটা এক্স ক্রোমোজোম আর এটা ওয়াই ক্রোমোজোম। এই এক্স ক্রোমোজোম অনেক কিছু কোড করে থাকে। এটা খুব ফেমাস একটা জিন, এটি প্রায় 1500 জিনের কোড করে। ওয়াই ক্রোমোজোম এটা প্রায় 78টি জিনের কোড করে, কিন্তু এরা লিঙ্গ নির্ধারণ ছাড়া খুব বেশি কাজ করে না। এই 78 সংখ্যার ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত নই, আমার আসলে দেখে নেওয়া উচিত ছিল। যা হোক, এর একটা জিনের নাম SRY। আমি এখানে লিখি SRY জিন। এটা পুরুষদের প্রধান জননাঙ্গ অন্ডকোষ বা টেস্টিসের গঠনে সাহায্য করে। যদি এটা থাকে, এখানের এই জিন টেস্টিক্যাল গঠন করবে, কিন্তু যদি এটা না থাকে তাহলে সেটা ঘটবে না। তার মানে তখন মেয়ে শিশু জন্মাবে। আমি এখানে ব্যাপারটা খুব সহজভাবে দেখিয়েছি। এখন এই জিন দুইটা আমাদের লিঙ্গ নির্ধারণ করছে, কিন্তু এরা এই লিঙ্গ নির্ধারণ ছাড়াও আরও বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে। যেমন খুব পরিচিত একটা সমস্যা হলো বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। মিউটেশনের জিনগুলো মিউটেশন যেটার কারণে বর্ণান্ধতার সৃষ্টি হয়, লাল সবুজ বর্ণান্ধতা, কালার ব্লাইন্ডনেস, রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস, এবং এরপরে আছে হিমোফিলিয়া, যার কারণে রক্ত জমাট বাঁধতে পারে না। হিমোফিলিয়া কয়েক রকমের হতে পারে, কিন্তু ঠিকমতো রক্ত জমাট না বাঁধার ঘটনাকেই বলা হয় হিমোফিলিয়া। এবং এই দুইটাই হয় এক্স ক্রোমোজোমের মিউটেশনের কারণে। এক্স ক্রোমোজোমের মিউটেশন, এরা হলো রিসেসিভ মিউটেশন। এটার মানে কি? এটার মানে হলো আপনার দুইটা এক্স ক্রোমোজোমই এই হিমোফিলিয়ার মিউটেশন থাকতে হবে যদি আপনার শরীরে এই হিমোফিলিয়ার ফেনোটাইপ প্রকাশ পেতে হয়।
যেমন ধরা যাক একজন মহিলা, আর এটা তার জিনোটাইপ, এটা হলো তার জিনোটাইপ। তার একটা ক্রোমোজোম সাধারণ এক্স ক্রোমোজোম, আর একটা এক্স ক্রোমোজোম হলো হিমোফিলিয়ার বাহক। এক্স ক্রোমোজোমের উপর এইচ লিখে প্রকাশ করছি। তিনি এই হিমোফিলিয়ার মিউটেশন জিনটাকে বহন করবেন, কিন্তু তার ফিনোটাইপ হবে নন হিমোফিলিয়া। তার এই রক্ত জমাট বাঁধা নিয়ে কোনো সমস্যা হবে না, নো হিমোফিলিয়া। একজন মহিলার হিমোফিলিয়া হতে পারে শুধুমাত্র একটা ক্ষেত্রে, যদি তার দুই জিনই হিমোফিলিয়ার বাহক হয়, তাহলে এই ক্ষেত্রে তার হিমোফিলিয়া হবে হিমোফিলিয়া। একজন পুরুষের ক্ষেত্রে পুরুষের শুধু একটাই এক্স ক্রোমোজোম থাকে, তাদের শুধু একটাই এক্স ক্রোমোজোম থাকে, তাই তার ফিনোটাইপ হিমোফিলিয়া হওয়ার জন্য শুধু একটা এক্স ক্রোমোজোমই যথেষ্ট। এই একটা এক্স ক্রোমোজোমই যদি হিমোফিলিয়ার বাহক হয় আর অপরটি সাধারণ ওয়াই ক্রোমোজোম, তাহলেই সেই লোকটির হিমোফিলিয়া হবে। তাই এখানে একটা প্রশ্ন ওঠা স্বাভাবিক যে এই লোকটি, এটা প্রশ্ন হলো কার হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা বেশি, একজন পুরুষের নাকি একজন নারীর? যদি বাকি সব সমান থাকে তবে কার বেশি সম্ভাবনা? এই এলিলটা অপেক্ষাকৃত অনিয়মিত থাকবে পুরুষের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে এই এলিল দুইটা থাকবে। আমরা যদি এটার ফ্রিকোয়েন্সি নেই, আমি এই ভিডিওটা তৈরি আগে দেখলাম যে প্রতি ৫,০০০ থেকে ১০,০০০ জন পুরুষের মধ্যে একজনের হিমোফিলিয়া হয়, অর্থাৎ এই এলিলের ফ্রিকোয়েন্সি হলো ৭,০০০ জনে একজন। তার মানে এই ৭,০০০ ভাগের ১ ভাগ হলো XH এর ফ্রিকোয়েন্সি। তার মানে ৭,০০০ জনের মধ্যে একজন এই হিমোফিলিয়া আক্রান্ত হয়, অর্থাৎ ৭,০০০ ভাগের ১ ভাগ সম্ভাবনা থাকে যে তাদের এই এক্স ক্রোমোজোম আছে, সেটা হিমোফিলিয়ার বাহী হবে। এই ওয়াই ক্রোমোজোম কোনো হিসাবের মধ্যেই আসবে না, কারণ এটা হিমোফিলিয়ার কোড করতে পারে না, যেমন রক্ত জমাট বাঁধা বা কোনো কিছু বা হিমোফিলিয়ার সাথে সংশ্লিষ্ট। কিন্তু একজন মহিলার যদি হিমোফিলিয়া হতে হয় তাহলে কি হবে? তার দুইটা এক্স ক্রোমোজোম বা মিউটেশন হতে হবে। একটা এক্স ক্রোমোজোম মিউটেশন হওয়ার সম্ভাবনা হলো ৭,০০০ ভাগের ১ ভাগ, তার মানে তার হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা ৭,০০০ ভাগের ১ ভাগ গুণ ৭,০০০ ভাগের ১ ভাগ, অর্থাৎ প্রতি ৪,৯০,০০,০০০ জনের মধ্যে একজন। তার মানে চিন্তা করে দেখুন, পুরুষের চেয়ে মেয়েদের হিমোফিলিয়া হবার ঘটনা অনেক কম, এবং এটা সব লিঙ্গবাহিত বৈশিষ্ট্যের বা সেক্স লিঙ্কড ট্রেইটের জন্যই প্রযোজ্য যে যদি এটা রিসেসিভ সেক্স লিঙ্ক ট্রেট হয়, তাহলে পুরুষদের এক্স ক্রোমোজোম যদি এটার বাহক হয়, তাহলেই তাদের মধ্যে সেই বৈশিষ্ট্য প্রকাশ পাবে, যেহেতু তাদের আর কোনো এক্স ক্রোমোজোম নেই যেটা এটার উপর ডমিনেট করবে, এবং মেয়েদের এই বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার জন্য তাদের এই দুইটা ভার্সনই লাগবে। ধরা যাক পুরুষে এই বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার সম্ভাবনা হলো এম। পুরুষে এটা প্রকাশ পাওয়ার সম্ভাবনা, বানান ভুল করে ফেললাম, যাই হোক, পুরুষে এটা প্রকাশ পাওয়ার সম্ভাবনা হলো এম। মেয়েদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার সম্ভাবনা তাহলে কি হবে? আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এক্স ক্রোমোজোম মিউটেশনের একটা এলিল ফ্রিকোয়েন্সি, তাই মেয়েদের ক্ষেত্রে এটার দুইটা ভার্সন থাকতে হবে। তাহলে মেয়েদের ক্ষেত্রে এই ফ্রিকোয়েন্সি হবে m²। আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে, আর এই সংখ্যাটা তো তাহলে অনেক বড় হওয়ার কথা, কিন্তু আমি যদি স্কোয়ার করি এই এম এর ফ্রিকোয়েন্সি ১ থেকে অনেক কম, যেমন ৭,০০০ ভাগের ১ ভাগ। এখন আমি যদি এই ৭,০০০ ভাগের ১ ভাগকে স্কোয়ার করি তাহলে হবে ৪,৪৯,০০,০০০ ভাগের ১ ভাগ। যাই হোক, আশা করি বিষয়টা আপনাদের কাছে ইন্টারেস্টিং লেগেছে। এখন আপনারা জানেন আমরা কিভাবে ছেলে এবং মেয়ে হই। শুধু তাই না, যেসব বাবা মায়েরা ছেলে সন্তান চাচ্ছেন কিন্তু হচ্ছে না, সেক্ষেত্রে আসলে বাবা না মা কে দায়ী সেটাও নিশ্চয়ই এখন বুঝতে পারছেন।